পার্টনার, তবে নিজের বয়স অনুযায়ী পছন্দ করলে কি ভালো হতো না? কার থেকে কি আশা করতেছস বান্ধবী? স্যারের বয়স হয়েছে তো, তাই বিবেকের দৃষ্টিটা কমে যাচ্ছে। তবে নিশ্চয়ই দৃষ্টিতে স্যার এক নাম্বার, তাই না জাঙ্কুক স্যার? এতক্ষণ ধরে মেয়েদের করা অপমান মাথা নিচু করে সহ্য করছিল জাঙ্কুক, তবে তের কথা শোনা মাত্র নজর ঘুরে তাকালো তের দিকে। এতক্ষণ অপমান করার পর তো দেখি আপনার শিক্ষা হচ্ছে না, বেহায়ের মতো নজর দিয়ে যাচ্ছেন আমার দিকে। এই নজরটাকে না ভালোভাবে ঠিক করে নেন, আর নাহলে কিন্তু সমস্যা হবে। এই কথা শুনে মাত্র জাঙ্কুক উঠে দাঁড়ালো, এক পা করে এগুলো তের দিকে। অতঃপর তের অনেকটাই কাছাকাছি এসে তেকে বলতে লাগলো, কোনটাকে বদনজর বলছো তুমি? কলেজের বাইরে বকাটে ছেলেদের হাত থেকে তোমাকে বাঁচানোটাকে, নাকি তোমাকে পবিত্রভাবে পাওয়ার ইচ্ছাটাকে, নাকি তোমাকে পবিত্রভাবে পাওয়ার জন্য তোমার ফ্যামিলিতে প্রস্তাব পাঠানোটাকে? সত্যি মানসিকার চেষ্টা করবেন না, আপনি যে দুশ্চরিত্র লোক তা তো আপনার কর্মকাণ্ডেই বোঝা যায়। এর জন্যই তো আজকালকার কেউই শিক্ষক এবং ছাত্র সম্পর্ককে সাধারণভাবে মেনে নেয় না, একমাত্র আপনাদের মতো টিচারদের কারণে। বাদ দেবে, লজ্জা থাকলে এতটুকুতেই শিক্ষা হয়ে যাওয়ার কথা। আরে তুইও না বাদ দেবে, কার থেকে কি আশা করস? যে নিজের 12 বছরের ছোট স্টুডেন্টের দিকে তাকাতে পারে তার আবার লজ্জা? এতে কোনো লজ্জা থাকে না রে বান্ধবী। আজকে আমি তো কালকে তুই, কোনো ঠিক ঠিকানা নাই। দুঃখজনক, প্রতিদিন কলেজে আসার পর এরকম টিচারদের চেহারা দেখা লাগে। শান্ত মেজাজে জাঙ্কুক হুট করে পৈশাচিক রূপ ধারণ করলো, সাথে সাথে তের গালটা চেপে ধরে দাঁত কটমট করে বলতে লাগলো, তোকে ভালোবাসি আমি, তবে তোর চেয়েও বেশি ভালোবাসি নিজের সম্মানকে, যার 12টা তুই অলরেডি বাঁচাই দিছিস। তবে জীবনে একটা নতুন অভিজ্ঞতা হলো, নিজের স্টুডেন্টের কাছ থেকে এমন শিক্ষা অর্জন করছি যা সারা জীবন মনে থাকবে আমার। তবে চিন্তা নাই রে, তোর কাছ থেকে কোনো প্রতিশোধ নেব না আমি। তবে সবই ভাগ্যের হাতে ছেড়ে দিলাম। তোর ভাগ্য যদি ভালো থাকে এই জীবনে আর কখনো দেখা হবে না আমার সাথে, আর যদি দেখা হয় তাহলে তোর ভাগ্য আমি নির্ধারণ করব। কথাটি শেষ করা মাত্র রাগে কটমট করতে করতে জাঙ্কুক ক্যাবিন থেকে বেরিয়ে গেল। অতঃপর গাড়িটি নিয়ে ক্যাম্পাস ত্যাগ করলো জাঙ্কুক। কি রে ভাই, বেশি বাড়াবাড়ি করে ফেলাম না তো? আরে ধুর, বাড়াবাড়ি মাইরে ফেলাম। শালা নিচমের দৃষ্টিতে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারবে, আর আমি বাড়াবাড়ি করলে দোষ? আসলে না শালা, কালকে শালা মান সম্মান কালকে ইচ্ছা মতো লুটবো। ওরে বান্ধবী, কেচিটা নিয়ে এসছি রে, শালা মেশিনটা টস করে কাটা দে। আইসা তুমি এখন বাল কাট মশালে, স্যার গেছে। আমার মনে বেশি বাড়াবাড়ি করে ফেলছি রে। ওরে বাবা, কোনটা বাড়াবাড়ি রে? স্যার নিজের ফেভারিট স্টুডেন্টের পাশ দিয়ে আমার মতো স্টুডেন্টের ফেল দিতে পারবো, আর আমি এটা নিয়ে কথা কইলে দোষ? আরে তুই নিজের কথা শুনতে চাইছ না তো? দে কেচিটা আমার হাতে দে। আজকে স্যারের 12টা বাজতে পাইনি, কালকে আসবো না, জায়গা মতো একেবারে কাট বসানো কেচি দিয়া। পরের দিন যথাসময়ে কলেজে ক্লাস করে শুরু হলো। ক্লাস শুরু হওয়ার পূর্বে প্রফেসর আনন্দ সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন, আজকে থেকে আর জাঙ্কুক স্যার তোমাদের ক্লাস নেবেন না, তোমাদের ফিজিক্সের জন্য নতুন টিচার নিয়োগ করা হবে। ঘোষণাপত্রটি শোনা মাত্র তে খুশি হওয়ার চাইতেও অবাকটা বেশিই হলো। তবে হতাশ হলো কলেজের বেশিরভাগ মেয়েরাই, যাদের ক্লাস ছিল জাঙ্কুক স্যার। ওরে বাবা, চেহারা দেখুন এক একটার। এই হতাশার কারণ কি? আজকে থেকে লিচা স্যারের সাথে লিচামি করতে পারবে না বলে কি হতাশা? ক্যারেক্টারলেস। তাও আবার জাঙ্কুক স্যার, এই দুটো শব্দ একসাথে জানাবে, এটা তো তুইও খুব ভালোভাবেই জানোস। কি করছিস তুই স্যারের সাথে যে স্যার চলে গেল? আরে কিছু আর করতে পারলাম কই, এটা দেখতে তো লিচা স্যার ল্যাজ কাটায় বানাইছে, আর নাহলে তো ওরা ল্যাজ কাটার প্রিপারেশনে আসছিলাম আজকে। কি বললি তুই, ল্যাজ কাটবি? তাও আবার আমার জাঙ্কুক স্যারের? ওনার ল্যাজ কাটা তো দূর, ওনার ল্যাজ মুখে নেওয়ার যোগ্যতা নাই তো। এমন জিনিস মুখে নেওয়া তো তোর স্বপ্ন, আমি মুখে নিতে যাবো কেন? তো ছোট্ট একটা তর্কাতর্কির মধ্যে দিয়ে ক্লাসটা তাড়াহুড়া করে শেষ হয়ে গেল। উফ, স্যারের ইগো আছে রে, আমার অনেক খারাপ লাগতেছে। স্যারকে এভাবে অপমান করা ঠিক হয়নি। স্যার একেবারে চাকরি ছেড়ে চলে গেল। ওরে বাবা, স্যার যাওয়াতে তোর এত খারাপ লাগতেছে কেন? তোর না বয়ফ্রেন্ড আছে যার সাথে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে চাস? হে নারী, তুমি তোমার দৃষ্টি ঠিক করো। আরে ধুর, দৃষ্টি আমার ঠিকই আছে, তবে আমাদের অপমান শোনার পর যে স্যার চাকরি ছেড়ে চলে যাবে এটা ভাবতে পারিনি। অপমান না রে, লজ্জায় লজ্জায় আমার হাত থেকে রিজেকশন খাইছে, এখন আমার সাথে চোখ মিলাবে কিভাবে? আমার সাথে একই ক্লাসে পড়াশোনা করবে কিভাবে, বুঝছ না? এর জন্য লজ্জায় চাকরি ছাড়ছে। কথাগুলো বলতে বলতে তেরা রাস্তা দিয়ে হাঁটছিল। ঠিক সেই সময় জাঙ্কুকের ছোট ভাই তাদের সামনে আসলো। কিছু মনে করবেন না, তবে কাজটা কি আপনি ঠিক করলেন আপু? কোন কাজের কথা বলছো শুনি? রিজেকশনের কথা? বিগ প্রপোজাল দিয়েছিলাম আমরা, রিজেকশন আপনাদের পক্ষ থেকে আসতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু তাই বলে কি আপনি অপমান করবেন আমার ভাইকে, তাও সবার সামনে? এটা কি ঠিক? কথাটি শুনে কয়েক সেকেন্ডের জন্য চুপ থাকে তে। আমার ভাইকে আপনাকে লক্ষ্মীটা বানানোর প্রপোজাল দিয়েছিল? টাইম পাসের প্রপোজাল দিয়েছিল? না তো, বিয়ের প্রপোজাল দিয়েছিল। আপনি রিজেক্ট করছেন, ব্যাপারটা এখানেই ফিনিশ হতে পারতো, কিন্তু আপনি কি করলেন? সব মেয়েদের সামনে আমার ভাইকে অপমান করলেন, আমার ভাই ইগো হার্ট করলেন। যা করছেন বেশ করছি। তোমার ভাই তাকাতে গেল কেন নিজের স্টুডেন্টের দিকে? নিজের চাইতে 12 বছরের ছোট মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে কি তোমার ভাই লজ্জা লাগলো না? কি ভাবছিল আমার বাবা মা গরিব, আমাকে বিয়ে দিবে একটা বুড়া খাটাইশের সাথে? বিয়ে বাস অনেক হয়েছে আপু, তুমি তো দেখি তোমার লিচা ভাইয়ের মতোই হয়েছো। সত্যি কথা শোনার শক্তি নেই তোমাদের মধ্যে। কেন, তোমার ভাই কি ভাবছিল ওই বুড়া খাটাইকে বিয়ে করে বছরের পর বাচ্চা জন্ম দিতাম, আর ওই বুড়া খাটাইছে বাচ্চার মা হইতাম? সেই সৌভাগ্য এখন আর নাই তোমার। নিজের পায়ে তো নিজের কোড়াল মারছো, এখন আর চাইলে আমার বাচ্চার মা হইতে পারবে না। জাঙ্কুকের কণ্ঠ শুনে ঘাড় ঘুরে তাকালো তে। অতঃপর জাঙ্কুকের উদ্দেশ্যে বলতে লাগলো, এমন সৌভাগ্যকে দিনে 10 বার উষ্ঠ মারি আমি। আমার জীবন এত বোরিং কাটবে না, জানেন তো? আমার মধ্যে কোনো কিছু কমতি নেই, না আছে বাপের টাকার কমতি, না আছে সৌন্দর্যের কমতি। আমার জীবন থাকবে ফুল অফ ইন্ডিপেন্ডেন্স উইথ ইয়াং হাজবেন্ড। কোনো বুড়া খাটিসকে বিয়ে করবো না আমি। ওরে বাবা, কনফিডেন্স লেভেল তো সেই তোমার। আমিও দেখবো তোমার বাপের টাকা কয়দিন থাকে। তোমার এই রূপ
কয়দিন থাকে আর তোমার এই অ্যাটিটিউডও কয়দিন থাকে। দোয়া করো বুঝছো, দোয়া প্রতিদিন তাহাজ্জুদে নামাজে দোয়া করবা যেন জাঙ্কুকের মনের ভিতরে যে আগুন জ্বালাইছো তা খুব তাড়াতাড়ি নিভে যায়, আর নাহলে এই আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে তুমি। আপনার এইসব কথা বলার উদ্দেশ্য কি? ধমকি দিচ্ছেন আমাকে? হ্যাঁ দিলাম ধমকি, তবে এই ধমকিটাকে আমাদের ভাগ্যের উপর ছেড়ে দিলাম। দোয়া করো যেন দুর্ভাগ্যবশত আর আমার সাথে দেখা না হয়, আর একবার যদি দেখা হয়ে যায় মাই ডিয়ার, তাহলে তোমার ভাগ্য নির্ধারণ আমার হাতেই হবে। এটাকে জিয়ন জাঙ্কুকের প্রমিস হিসেবে নিতে পারো। শত বাধা পার হওয়ার পরও এই প্রমিস বাস্তবায়ন হবে। কথাটা শেষ করে জাঙ্কুক ইউনিকে নিয়ে সেই জায়গা ত্যাগ করলো। তে তাদের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখে মুখে একটা অজান্তায় একটা ভয় কাজ করছিল তে, তবে তার কারোর সামনে প্রকাশ করলো না। এভাবেই কাটতে থাকলো দিন। ভাই কেন করতেছো এসব? একটা নারীর জন্য দেশ ছেড়ে চলে যাবে তুমি? আরেকবার এরকম উল্টাপাল্টা কথা বলে জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। কোনো নারীর জন্য দেশ ছাড়ার মতো কাপড় না আমি। ব্যবসার কাজে যাইতেছি, খুব তাড়াতাড়ি ফিরতে চলে আসবো। যেই কথা সেই কাজ। ব্যবসার উদ্দেশ্যে চায়নাতেই দেশ পাড়ি দিল জাঙ্কুক। এভাবেই কেটে গেল 3টা বছর। আর কতদিন এভাবে বেকার বসে থাকতাম আমি? তাই তো কোম্পানি পিএন পোস্টে অ্যাপ্লাই করছি। আমার পক্ষ থেকে একটা সিভি জমা দে না। আমার হাতের অবস্থা তো তোর চেয়েও খারাপ। আমার বাবা হুট করে প্যারালাইসিস হওয়াতে আমার চাচারা সব লুটে পুটে খাইছে। সঞ্চয় যত টাকা ছিল সব তো বাবার ট্রিটমেন্টে চলে যেতেছে। এমনি চলতে থাকলে রাস্তায় একটা বাটি নিয়ে বসে লাগবে আমার। হ্যাঁ এটাই কর, তুই বাটি নিয়ে বসিস, আমি পাশে বিড়ির দোকান দিয়ে বসবো। যে অবস্থা আমার জীবনে, বিড়ি বেচা ছাড়া কোনো ভবিষ্যৎ নাই আমার। আরে আমি বেঁচে থাকতে বিড়ি বেচা লাগবো না তো গো। যে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে রেফারেন্স আছে আমার, রেফারেন্সে আমরা 3জন ছোটখাটো চাকরি তো পাইই যাবো। তো যেই কথা সেই কাজ। তারা 3জনে মিলে অ্যাপ্লাই করলো। তবে লিসা এবং তে টিকে গেলেও জিমিন সেখানে আর চান্স পেল না। দেখছো আমার তো বিড়ি বেচা ছাড়া কোনো উপায় রইল না। মিস লিসা আর মিস তে, আপনারা দুজনে পিএন হিসেবে সিলেক্টেড হয়েছেন। একজন হচ্ছেন আমার পিএন, আরেকজন হচ্ছেন আমার বসের পিএন। মিস তে আপনি আমার বসের পিএন হবেন, সাবধানে কাজ করবেন কিন্তু। শেষে কিনা পিএনগিরি করা লাগতেছে। কি ভাগ্য আইলো রে ভাই। সম্পূর্ণ কথাটাতে মনে মনেই বললো। অতঃপর কিছুক্ষণের মধ্যে একটা ব্ল্যাক কফি রেডি করে চলে গেল ডিরেক্টর সাহেবের রুমে। কিন্তু রুমে যেতেই ঠাস। ধুমতা না 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 ধীরে না ধিমতা না না ধুমতা না 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 ধীরে না ধিমতা না না ধুমতা না 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 ধীরে না ধিমতা না না ধুমতা না না না। তুমি আর এখানে? আউট। জাঙ্কুক স্যার, আমি আসলে কথা কি গানে জানি নাকি মরতে চাও আমার হাতে? নিজের ভাগ্য আমার হাতে নির্ধারণ করানোর সাথ চাচ্ছে? স্যার আমি তো আসলে জবে জয়েন করছি। হোয়াট? উইকেন্ডে জব করবে, তাও আবার জাঙ্কুকের কোম্পানিতে? এত খারাপ দিন আসলো তোমার? এই জাঙ্কুকে কিছু বলতে যাবে এর আগে জাঙ্কুক বলে উঠলো, আউট। কোনো কিছুই ভুলি নাই আমি। প্রতিশোধের আগুন এখনো দাও দাও করে চলতেছে। যেই আগুনে পড়বা তুমি যদি এখান থেকে না যাও। আর হ্যাঁ, আর কখনো আমার চোখের সামনে যেন না পড়ো, আর নাহলে কিন্তু ছাড়বো না। তে আর কিছু বলো না, ভেজা ভেজা চোখ নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। তের সাথে লিসাকে বহিষ্কার করা হলো কোম্পানি থেকে। ওনাকে রিজেক্ট করছিল বলে এরকম দুর্দিনে আমাকে এভাবে অপমান করবে? কি বলবো আর, এটারই হয়তোবা বলে রিভেঞ্জ অফ নেচার। আমরা ওনাকে অপমান করছিলাম বেহুদাই, তাই হয়তোবা আজকে উনিও আমাদেরকে বেহুদাই অপমান করে বের করে দেবেন। থাকা ওনার 2 টাকার বালাই চাকরি লাগবো না আমার, অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করবো। তা ওনার চোখের সামনে আর কখনোই পড়বো না, কখনোই না। আমি দোয়া করি আর কখনোই যেন আমার চোখের সামনে না পড়তে। কথাটা জাঙ্কুক মনিটরের দিকে তাকিয়ে বলছিল। আজ ইচ্ছে করে লেট করে বাড়ি ফিরলোতে, বাড়ি ফিরতেই তার মা তাকে বলতে লাগলো, এই বিয়েতে রাজি কেন হচ্ছিস না? এরকম ভালো বিয়ের প্রস্তাব কি বারবার আসে? ভুরিয়ালা টাকলা বুইড়ার বিয়ের প্রস্তাবটা তুমি ভালো প্রস্তাব বলতেছ আম্মু? আরে বয়স একটু বেশি হয়েছে তো কি হয়েছে? এই বয়সের ছেলেরাই বিয়ের জন্য পারফেক্ট। আর টাকলা বলতেছিস কেন? সামনে দিয়ে না হয়ে চলে, পেছন দিয়ে তো আছে। আর ভুরি এটা তো মান সম্মানের বিষয়। বাংলাদেশে যাদের ভুরি আছে তারাই টাকা সম্পত্তির মালিক। ওর কাছে থাকবে রাজরানী হয়ে থাকবি তুই। এরকম রাজরানী কপাল নেই, জুতা মারি আমি। যেইটাও ছেড়ে করছোস, জুতার বাড়ি ছাড়া আর কোনো কিছু কপালে জুটবো না। তোর সমস্যা কি? বিয়ে কেন করতে চাস না? জাঙ্কুক নামের এই সুন্দর ছেলেটার বিয়ের প্রপোজালটা রিজেক্ট করছোস। কতগুলো বিয়ের প্রপোজাল আসলো, সবগুলো রিজেক্ট করছোস। এখন কি আমাদের কাছে টাকা পয়সা আছে? তোর সেমিস্টার ফি তো দিতে পারতেছি না, সংসারে কত খারাপ অবস্থা। এমন অবস্থায় তোমার এত ঢঙের কথা মানায় না। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েতে রাজি হয়ে যাও, আর নাহলে চাকরি বাকরির ব্যবস্থা করো। এভাবে আর থাকা সম্ভব না। চলে যাওয়া মাত্রই একলা রুমে কান্নায় ঢলে পড়লোতে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে শুরু করলো। পরের দিন সকালবেলা লিসার সাথে আরো একটা জেকে কোম্পানিতে অ্যাপয়েন্টমেন্ট মানে সিভি লেটার জমা দিল। কিছু দিনের মধ্যে তাদের সিভি রিপ্লাই আসলো। তাদের দুজনেই চাকরি হয়েছে। যথারীতি তারা চাকরিতে জয়েন করলো। নিজের বসের সাথে ইন্ট্রোডিউস করার জন্য তে ক্যাবিনের ভিতরে ঢুকে গেল। তুমি আবার এমন পরিস্থিতির শিকার হবে তা কল্পনা তো ভাবতে পারিনি তে। জাঙ্কুক থেকে রাগে কটমট করে কিছু বলার আগে তে এবার অনুরোধের সুরে জাঙ্কুককে বলে বসলো, স্যার আমি জানি আমি অতীতে আপনার সাথে যা কিছু করেছি তার জন্য আপনি হয়তো আমাকে কখনোই ক্ষমা করবেন না, তবে এই চাকরিটা তো আমি নিজের যোগ্যতা পেয়েছি তাই না? প্লিজ আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করবেন না। জাঙ্কুক বড় বড় চোখ করে তাকিয়ে রইল তের দিকে। স্যার এত মিনতি সুরে আপনাকে রিকোয়েস্ট করছি কারণ চাকরিটা সত্যি আমার অনেক অনেক বেশি দরকার। প্লিজ স্যার একটা সুযোগ দিন। জাঙ্কুক তের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে ধীর পায়ে এগিয়ে আসলো তের কাছে। চাকরির নাম করে নিজের মৃত্যুকে ডেকে আনছো তুমি, তা কি বুঝতে পারছো? শিকার হয়ে নিজের শিকারের হাতে ধরা। যাও মৃত্যু কবল করলাম তে, আগের কোনো কিছুই ভুলি নাই। আমার মনে আগুন নেভানোর জন্য প্রস্তুত থেকোতে। তাই নিঃশব্দে তাকিয়ে রইল জাঙ্কুকের সেই প্রতিশোধের আগুনে জ্বলজ্বল করা চোখের দিকে।
এই মেয়ে, এভাবে কি টাকা আসো? নিজের নজর ঠিক করো। আমার নজর খারাপ হয়ে গেলে কিন্তু এবার আর সামলাতে পারবো না। ক্ষমা করবেন স্যার, অনুমতি দিন, ক্যাবিন থেকে বেরিয়ে যাচ্ছি। ওয়েট, যাচ্ছ কোথায়? হ্যাঁ, বিনা কারণেই তো আর তোমাকে মাসে মাসে বেতন দিব না, রাইট? যাও, এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আসো, এটা ঠান্ডা হয়ে গেছে। পরের বারটা যদি মন মতো না হয় না, আই সোয়ার তোমার মুখের মধ্যে ওই ব্ল্যাক কফি ছুঁড়ে মারতে আমার হাত কাঁপবে না। কিছু বলো না, তাড়াহুড়া করে কফি বানিয়ে এনে জাঙ্কুককে দিল। জাঙ্কুক অল্প একটু আলতো করে টেস্ট করলো কফিটা, অতঃপর দেখে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাইন, আমার দিকে কিভাবে টাকা আছে কেন? টিপস লাগবে নাকি? না স্যার। দেন আউট। আর হ্যাঁ, আজকে দিনে যেন তোমার এই চেহারাটা দ্বিতীয়বারের জন্য না দেখি। আমার মুড খারাপ করতে চাই না আমি, সো মাইন্ডেড। আর উত্তর দিল না, তাড়াহুড়ো করে ক্যাবিন থেকে বেরিয়ে গেল। ধুর, কি খারাপ দিন আইলো আমার। আল্লাহ জানে এই শালায় কতদিন আমার রিজেকশনের প্রতিশোধ নিব, আর কেমনি কেমনি নিব। পরের দিন যাওয়ার সময় তে জাঙ্কুকের ক্যাবিনে গিয়ে জাঙ্কুককে কফি দিয়ে আসলো। কফি দিয়ে ফেরত আসার সময় জাঙ্কুকের ডাক পড়লো, ওয়েট, সিট ডাউন। জি স্যার। এক্সট্রা কথা একদম পছন্দ না আমার। আই সেড সিট ডাউন। তে জাঙ্কুকের উদ্দেশ্য না বুঝতে পেরে জাঙ্কুকের সামনে চেয়ারে বসে পড়লো। জাঙ্কুক থেকে কিছুই বললো না, বেশ কিছুক্ষণ ধরে তের দিকে তাকিয়েছিল। তাকানো বলে ভুল হবে, চোখ দিয়ে গিলে খাচ্ছিল থেকে মাথা থেকে পা পর্যন্ত অনেকবার স্ক্যান করতে থাকে তের পুরো বডিতে এবং আজেবাজে রিয়েকশন দিতে থাকে, যা কিনা তের মনের ভিতরে এক বিরক্তিকর অনুভূতি জাগান দেয়। তবে তাদের জাঙ্কুকে একদমই বিরক্ত লাগে না, তখনও বেহার মতো তেকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল জাঙ্কুক। এক পর্যায়ে তে বলেও বসলো, স্যার কিছু বলবেন নাকি কোনো কাজ আছে? কাজ তো অবশ্যই আছে, বিনা কারণে তো আর মাসে এসে তোমাকে বেতন দিব না। কালকে থেকে আমার সামনে সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরে আসবা, শার্ট সবসময় পরে থাকবা। আর হ্যাঁ, শার্টের উপরে দুটো বোতাম সবসময় খোলা রাখবা, চাইলে তিনটাও খুলে রাখতে পারো, ইটস ইয়োর চয়েস। এক কথা দ্বিতীয়বার বলি না আমি, আসলে মেয়েদের যত্ন করা মধুর চাঁদ বেশ অ্যাট্রাক্ট করে আমাকে। আর আমার নজর তো আগে থেকেই খারাপ, সেটা তো তুমি খুব ভালোভাবেই জানো। সো খারাপ জিনিস দেখলে মাথাটা খুব ভালো কাজ করে তাই আমার। জাঙ্কুকের কথার উদ্দেশ্য বুঝতে পেরে তাৎক্ষণিক জবাব দিলে তাই, আপনি যদি ভেবে থাকেন আমার খারাপ সময় আমাকে আঘাত করবেন এবং দুর্বল জায়গাতে আঘাত করে আমাকে খারাপ কিছু করার জন্য ফোর্স করবেন, তাহলে ভুল ভাবছেন। ওয়াও, সাউন্ডস গুড। ফোর্স করবো? ফোর্স করা তো কাপুরুষের কাজ নেই, সেটা আমি চাইলেও পারবো না। আর তুমি যে কাজের কথা বলতেছো সেটা তো আমি চাইলে এমনি তোমার থেকে আদায় করতে পারি, তোমাকে ফোর্স করার কোনো কিছু নাই আমার। তাই জাঙ্কুকের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, ঠিক সেই সময় জাঙ্কুক বলে উঠলো, একটা কথা মনে রাখবে, চাকরিতে নিজ ইচ্ছে আসো, এরই মধ্যে 3 বছরের কন্ট্রাক্টে সাইন করছো। সো আমি চাইলে কি করতে পারি না পারি সেই ধারণা অবশ্যই তোমার আছে, এখন আসতে পারো। আর বেশি কিছু বললো না, নীরবেই ক্যাবিন থেকে বেরিয়ে যেতে লাগলো। ঠিক সেই সময় জাঙ্কুক পেছন থেকে বলতে লাগলো, আগামীকাল থেকে আমার সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবা সেটা আশা করি আর বলে দিতে হবে না। আর হ্যাঁ, একটা কথা বলি তোমাকে, স্বপ্নারী জমির মধুর চাকে বরকত আছে, মাসে মাসে বড় হয়। তোমারটা 3 বছর ধরে সেম সাইজ, নিজের গাছের মধুর চাকে একটু জাঙ্কুকে আজে বাজে কথা বলে সহ্য করে গেলেও এবার আর সহ্য করতে পারে না, সাথে সাথে জাঙ্কুকে উত্তর দেয়, আপনার কি ধারণা আমি টাকার অভাবে আছি বলে আপনি যা বলবেন তাই সহ্য করবো নাকি? হ্যাঁ, সহ্য করা লাগবে তে, তবে টাকার অভাবে না। আমি চাইতেছি তুমি সহ্য করো, তার জন্য সহ্য করা লাগবে। আপনার ইচ্ছা তাই না, আমি এসব সহ্য করতে পারবো না, করবো না আপনার চাকরি। তোমার ইচ্ছা, কাউকে তো আর জোর করে কোনো কিছু করানো যায় না তে, আমি করতে পারবো না। যাও, চাকরি ছেড়ে চলে যাও, কিন্তু এর আগে 3 কোটি টাকা আমার অ্যাকাউন্টে জমা দিবা, মানে কোম্পানির অ্যাকাউন্টে। কি টাকা? কিসের টাকা? ও মা, কিসের আবার? এত তাড়াতাড়ি ভুলে গেলা? কালকে না 3 বছরের কন্ট্রাক্ট করলা, যে 3 বছর আমার কোম্পানিতে কাজ করবা। আর যদি কোনোভাবে চাকরি ছাড়তে চাও সেক্ষেত্রে জরিমানা বাবদ আমাকে 3 কোটি টাকা দিতে হবে, মানে কোম্পানিকে। জাঙ্কুকের কথা শুনে আমাদের কন্ট্রাক্ট পেপারটি আবারও চেক করে দেয়। আমাকে ফাঁসিয়েছেন আপনারা? ও মা, এ কেমন অপবাদ! ফাঁসালাম কোথায়? তোমার বেতন 20,000 থেকে 1 লাখ করার পর তুমি তো ধকধক করে সবকিছুতে সাইন করলা, এখন বলতেছো আমি ফাঁসাইছি তোমাকে? 3 কোটি টাকা কোত্থেকে পাবো আমি? কোত্থেকে পাবে সেটা আমি কিভাবে জানবো? তবে যাও, তোমাকে একটা অফার দিলাম, আমার সাথে থাইল্যান্ডে 3 দিনের জন্য ট্যুর দাও। 3 দিনের ট্যুরে তোমার 3 কোটি টাকা মাফ করবো আমি, আই প্রমিস। অফারটা কিন্তু খারাপ দেয়নি, চাইলে ভেবে দেখতে পারো। 3 দিনের মধ্যে 3 কোটি টাকাও পেয়ে যাবা, আর তোমার ওই মধুর চাঁদ দুটোকে বড় করে দেবো আমি, আই প্রমিস। এখানে আর কিছুই বলো না, অপমানজনক কথাগুলো কেউ গিলে ফেললো। অতঃপর জাঙ্কুকে ক্যাবিন থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা রুমে গিয়ে ইচ্ছে মতো কান্না করতে শুরু করলো। এটা তো সবে শুরু জান, এখন তো তোমার অনেক কিছু সহ্য করা বাকি। 8 ঘন্টা না যেতে জাঙ্কুকে আবারও ডাক পড়ে তের জন্য, তাই সাথে সাথে জাঙ্কুকে ক্যাবিনে যায়। এত লেট কেন? এরপর থেকে লেট করে বেতন থেকে টাকা কেটে রাখবো। সরি স্যার, আর হবে না। আমাকে ডেকেছিলেন? চলো আমার সাথে, অন্য অফিসে কাজ আছে আমার। তো সেখানে তো চা কফি দেওয়ার জন্য কাউকে লাগবে না, বেতন তো আর বিহুদা দিই না তোমাকে। তারা দুজনেই গাড়িতে ওঠার জন্য বেরিয়ে পড়লো। গাড়িতে উঠতে জাঙ্কুক ইচ্ছে করে তের সাথে পুরো শরীর ঘেঁষে বসে পড়লো। জাঙ্কুকে ওই সাইডে অনেক বেশি জায়গা ছিল, কিন্তু তবুও জাঙ্কুক ইচ্ছে করে তেকে জানানোর জন্য তের শরীর ঘেঁষে বসেছিল। তাই মুখে কিছু না বললেও তার আচরণে বিরক্তির ভাব পুরোপুরি স্পষ্ট ছিল। এত নড়াচড়া করতেছো কেন? তোমার খ্যাতের তরমুজের কি ঝাঁকা বেশি লাগে নাকি? খ্যাতের তরমুজ? এটা আবার কি? আমার বেশি জায়গা লাগে না, তবে আপনার এই চোখের দৃষ্টি বেশ বিরক্ত করছে আমাকে।
এটা আর নতুন কি? আমার চোখের দৃষ্টি তো অনেক আগে থেকেই খারাপ, তা তো তুমি খুব ভালোভাবে জানো। তে এমন ঠোঁট কাটা নীলজলকের সাথে তর্ক বাড়ালো না তে। তবে জাঙ্কুকের উপর থেকে মধুর চাক দুটোকে স্ক্যান করতে বেশি অসুবিধা হচ্ছিল না। বারবার চোখ দিয়ে টেকে ভালোভাবে স্ক্যান করছিল আর একটু পর পর বলেই যাচ্ছিল, বরকত নাই রে, বরকত নাই, একদমই বরকত নাই। 3 বছরে 1 ইঞ্চিও বড় হলো না। বরকতের অভাব নিরুপায়তে, তাই তো কথার মিনিংগুলো বুঝার পরও না বুঝে ভান করে যাচ্ছিল। এভাবেই কাটলো পুরোটা দিন। রাতের বেলাতে বাসা ফিরতেই দেখলো তার বাবার অবস্থা খুবই খারাপ। এমার্জেন্সিতে তারা ডক্টরের কাছে নিয়ে গেল। ডক্টর চেক আপ করার পর বললেন, দেখুন আপনার বাবার অবস্থা তেমন একটা ভালো না, ওনাকে এদেশে তেমন ভালো ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না। আপনি একটা কাজ করতে পারেন, ওনাকে নিয়ে বিদেশে চলে যান, সেখানে ভালো ট্রিটমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিদেশে নিয়ে যাওয়া তো অনেক কস্টলি একটা ব্যাপার, এত টাকা কোথায় পাবো আমি? একটা কাজ কর না, আমাদের কোম্পানিতে তো ডোনেশনের একটা ফান্ড আছে না, তুই সেখান থেকে একটা ফান্ড চা না। তুই তো জাঙ্কুক স্যারের আন্ডারে কাজ করতেছিস, আর উনি চাইলে এই ফান্ডটা দিতে পারবেন। তো যেই কথা সেই কাজ। পরের দিনতে অফিসে যাওয়ার মাত্র জাঙ্কুককে A to Z ঘটনা খুলে বলে। ওহ, খুবই দুঃখজনক একটা ঘটনা। বুঝতে পারলাম এরকম একটা কেসের মধ্যে 30 লাখের মতো টাকা চোখ বন্ধ করে খরচ হয়ে যাবে। এত মোটা অঙ্কের একটা ফান্ড তোমাকে দেয় কিভাবে? একটা কাজ করো, তোমার আম্মুকে নিয়ে আসো, কথাবার্তা বলার পর আমি দেখি দেওয়া যায় কিনা। আর দেরি করলো না, সাথে সাথে নিজের আম্মুকে কল করে অফিসে আসতে বললেন। তার আম্মু অফিসে আসা মাত্রই একের পর এক প্রশংসায় ভরিয়ে দিচ্ছিল জাঙ্কুককে, যা শুনে রীতিমতো বিরক্ত হচ্ছিল তে। তবে তা প্রকাশ করার আর কোনো স্কোপ নেই। বুঝলাম আপনাদের সংসারে তো ভয়ানক অবস্থা, তো এরকম পরিস্থিতিতে মেয়েটাকে বিয়ে দিয়ে আপদ বিদায় করছেন না কেন? আরে আর বলো না, তোমার সাথে যা হয়েছে তা না হয় বাদে দিলাম, এরপরে কতগুলো ভালো ভালো বিয়ের প্রস্তাব আসলো। লাস্টে বিয়ের প্রস্তাবটা খুবই ভালো ছিল, ছেলের হাত থেকে অবস্থা অনেক বেশি ভালো, জানো না? জাস্ট বয়সটা একটু বেশি বলে ও রাজি হলো না। মাত্র 18 বছরেরই তো বড় ছিল, তাও বিয়ে করতে রাজি হলো না। কি করি বলো তো? ও ওয়াও, তাই নাকি? যাক, বয়সের দিক দিয়ে কিন্তু বরকত আছে তোমারতে। এক একটা বিয়ের প্রস্তাব আসে আর বয়সের সংখ্যাটা বাড়ে। যাই হোক, 18 বছর বয়স কিন্তু বেশি না, তুমি চাইলে করতে পারো। স্যার, আমি আমার আম্মুকে আমার বিয়ের ব্যাপারে আপনার সাথে ডিসকাস করতে এখানে আনিনি। আপনাকে রিকোয়েস্ট করব, আমার ব্যক্তিগত ব্যাপারে না বলিয়ে এখানে যে কাজের জন্য এসেছি সে ব্যাপারে কথা বলুন। অ্যাজ ইউ উইশ। আন্টি, আপনার মেয়ের অ্যাটিটিউডের মূল্য কোটি টাকা। এই অ্যাটিটিউড বিক্রি করে ও নিজের বাবার চেক আপ করতে পারবে। আমার জিয়ন কোম্পানির সামান্য 30 লক্ষ টাকা আপনাদের কোনো কাজেই আসবে না। তাই বলি কি, নিজের মেয়ের অ্যাটিটিউড বিক্রি করে আপনার স্বামীর চেক আপ করান। স্যার, আমি ফান্ড দিব না আমি, সো আউট। আর কিছু বললো না, নিঃশব্দে নিজে মাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার আগে এক পলক তাকালো জাঙ্কুকের দিকে, যেই চোখে প্রতিশোধে আগুনে জ্বলজ্বল করছিল। তোর জন্য, একমাত্র তোর এই চ্যাটিং কথার জন্যই ডোনেশনটা পেলাম না। আল্লাহ না করুক তোর বাবার যদি কিছু হয়, এর জন্য তুই দায়ী থাকবি। কথাগুলো বলেই তিন আম্মু অফিস ত্যাগ করলেন। তাই নিঃশব্দে চোখের পানি ফেলতে ফেলতে নিজের আম্মুর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, কিছুই বলল না। এভাবে সময় পার হতে হতে অফিস টাইম শেষ হয়ে গেল। সকল স্টাফরা নিজের বাড়িতে চলে যাচ্ছে, তবে তেই গেল না। তে এখনো চুপচাপ সেই সিটের মধ্যে বসে বসে জাঙ্কুকের ক্যাবিনের দিকে তাকিয়ে রইল। রাত 10:30টার দিকে জাঙ্কুক নিজের ক্যাবিন থেকে বেরোলো। ওরে বাবা, অন্যান্য সময় তো কাজে ফাঁকি মেরে তাড়াতাড়ি বাসে চলে যাও, আজকে ওভারনাইট পর্যন্ত আমার জন্য অপেক্ষা করছো? কারণ কি, আমার প্রেমে পড়ে গেল নাকি আবার? আপনার জন্য অপেক্ষা করে কারণটা আপনি জানেন স্যার? টাকাটা আমার রাখতে আপনি চাইলে আমাকে সাহায্য করতে পারেন। হ্যাঁ পারি, তবে পাক্কা ব্যবসায়ী আমি, স্বার্থ ছাড়া এক পাও এগোয় না। তোমাকে সাহায্য করে কি পাবো আমি? আপনি চাইলে আমার সাথে 10 বছরের কন্ট্রাক্ট করতে পারেন, 10 বছর আমি আপনার কোম্পানিতে কাজ করবো। ফালতু অফার। তুমি তো জানোই কোনো কিছু আমাকে অ্যাট্রাক্ট না করলে আমি তাতে ইন্টারেস্ট দেখাই না। যদিও আমাকে অ্যাট্রাক্ট করার মতো কোনো কিছুই নাই তোমার, তবে হ্যাঁ, তোমার ওই দুটো মোজাক আমাকে বেশ অ্যাট্রাক্ট করে। কি করবো, মধু খাওয়ার লাভার তো, সবসময় মধু লাগে আমার। মানে কি বোঝাতে চাইছেন? না বোঝার ভান করো না তে, তোমার অ্যাটিটিউডের সাথে একদম যায় না। এখন সোজা সাপটা কথা আছি, 3 বছরের কন্ট্রাক্ট করবো তোমার সাথে। এই 3 বছরে আমার হাতের ইশারায় নাচতে হবে, আমি যখন যা খেতে চাইবো তা আমার সামনে পেশ করতে হবে। বলতে গেলে দিনের বেলা আমার অফিসে আমার সেবা করবা, রাতের বেলা আমার বেডরুমে। এক কথা বলতে গেলে 3 বছরের কৃতদাসী। এই দাসত্ব আর সেবার বিনিময়ে তোমাকে 30 লক্ষ টাকা না, বরঞ্চ 3 কোটি টাকা দেবো। বলো রাজি কিনা? এত বেশি প্রতিশোধের নেশা আপনার চোখে? আপনি কি ভাবছেন ঢাকায় পরে আমি আপনার অবৈধ সঙ্গী হয়ে থাকবো সারা জীবন? কখনোই না, কখনোই এমনটা করবো না। করবা তে করবা, পরিস্থিতি মানুষকে দিয়ে সবকিছু করাতে পারে, আর আমি তোমাকে সেই সবকিছু করতেই বাধ্য করবো। এই না ফ্ল্যাটের চাবি, যদি প্রপোজালে রাজি থাকো তাহলে কাজ আজকে 12টার থেকেই শুরু। এখন বাকি সিদ্ধান্ত তোমার হাতে। কথাগুলো শেষ করে প্রতিশোধ প্রেমী জাঙ্কুক সেই জায়গা ত্যাগ করলো। তাই নিঃশব্দে তাকিয়ে রইল জাঙ্কুকের চলে যাওয়ার দিকে। অতঃপর তাকালো টেবিলের উপরে রাখা চাবিটির দিকে। তার কাছে এখন দুটি অপশনই ছিল, এক নিজের পবিত্রতা, 2 বাবার অসুস্থতা। রাত বেজে গেল 12টা ছুঁয়েছি। জাঙ্কুক এক দৃষ্টিতে বারান্দার দিকে তাকিয়ে একটার পর একটা সিটে টেনেই যাচ্ছে। হুট করে কেন পায়ের শব্দে জাঙ্কুক মাথা ঘুরে তাকালো। আমি জানতাম তুমি আসবে। ওয়েলকাম হানি ওনার। চুক্তিপত্রগুলো
তোমার হাতে দিন, সাইন করবো। ওরে বাবা, আমার সেবা করার এত তাড়া। যাও সাইন করো, পেপারসগুলো টেবিলের উপরেই রাখা আছে। প্রথম শর্ত, আজকে থেকে বাসা বাড়ি ভুলে যাও, 24 আওয়ার্স আমার সেবায় নিয়োজিত থাকবে তুমি। দ্বিতীয় শর্ত, নিজের বাবা মার সাথে আজকের পর থেকে 3 বছরের মধ্যে কোনোদিন দেখা করতে পারবে না। আর 3 নম্বর শর্ত, আমাদের গেম ঝিঙ্গালালা হুই হুইয়ের মাধ্যমে যদি কোনো কারণে তোমার পেট মোটা হয়ে যায়, তবে সেই সম্পত্তির একমাত্র মালিক আমিই থাকবো, তোমার কোনো অধিকার থাকবে না। সব শর্ত কবুল, সাইন করে দিয়েছি। এখন 3 কোটি টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেন তাড়াতাড়ি। আরে ভয় পেও না, জিয়ান জাঙ্কুক টাকা নিয়ে একদম বেমানি করে না। তাছাড়া টাকা 1 ঘন্টা আগেই তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। আর তোমার বাবা মাও অ্যাব্রোডে যাওয়ার জন্য প্রস্তুত। কনফার্ম হওয়ার জন্য লিসাকে প্রশ্ন করতে পারো, কল দাও ওকে। এবার দেরি করলো না, সাথে সাথে মোবাইলে নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে লাগলো। এরই পাশাপাশি লিসাকে কল করে সম্পূর্ণ ব্যাপারটা কনফার্ম হয়ে নিল। এত কি ভাবছো, আমি তো তোমার বাবা মার সেবার ব্যবস্থা করে দিলাম, এখন তুমি আমার সেবার ব্যবস্থা করো। আমার ইঞ্জিন আবার পাওয়ার না পেলে গেম স্টার্ট করে না। বিছানায় ভোরবেলায় জাঙ্কুকের শক্তি একেবারে ফুরিয়ে গেল পাওয়ার শেষ ইঞ্জিনের। কাজ শেষ করে সেরকম অবস্থাতে একটা সিগারেট চালালো জাঙ্কুক, তাকালো তের দিকে। হেই আমার কৃতদাসী, নিজেকে পরিষ্কার করো। আর রোয়াবজার প্রতীকটি দিছো, ওগুলাকে পরিষ্কার করো। বিছানা ময়লা থাকলে আমার একদম ভালো লাগে না। ঠিক গুটি গুটি পায়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো, দাঁড়াতে খুব কষ্ট হচ্ছিল, তবু পরিষ্কার করলো পুরোটা জায়গা। এখন আমি যাই, কাজ শেষ তো আমার। কাজ শেষ হয়ে গেলে তোমার সাথে আমি কি করবো বলো? আমি এখন নিজের বিছানা গিয়ে একটা ঘুম দিই, তুমি বলে ঘুম দিও। আফটার অল সকালে তো অফিস জয়েন করতে হবে নাকি? জাঙ্কুক রুম থেকে চলে যাওয়া মাত্রই তেও চলে গেল ওয়াশরুমে গিয়ে নিজের চেহারা নিজেই চিনতে পারছে না। ঠোঁট মুখ একেবারে ফুলে আছে, ঠোঁটের একেবারে ভেজাই অবস্থা, আর ঘাড়ের নিচে দাগ হয়ে আছে অনেক, আর শরীরে এক একটা জায়গায় ক্ষতের চিহ্ন, কামড়ের চিহ্ন, যা দেখে তের বেশ কান্না পায়। সকাল হতেই তে অফিসে গেল। অফিসে যাওয়া মাত্রই জাঙ্কুকের কাছে একটা লেটার দিল, আজকের জন্য ছুটি লাগবে তের, কোনোভাবেই হাত পা চলছে না। ছুটি? কিসের ছুটি? হ্যাঁ, সারাদিন বাসে কি করো যে অফিস টাইমে অফিসে ছুটি লাগবে তোমার? কি করি তা তো আমার চেয়ে ভালো আপনিই জানেন। সরি, তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারলাম না। পাবা না ছুটি, আমার বেশ মধু খাইতে ইচ্ছে করতেছে, আমাকে মধু এনে দাও। আসো, কাম ক্লোজার, মধু দাও তাড়াতাড়ি। পারবো না, আমি শরীর খারাপ, আমার কোনো কিছু দিতে পারবো না আপনাকে। তোমাকে রিকোয়েস্ট না, অর্ডার করছি আমি। এই কথাটা আপনি This is one kind of কুত্তা ফ্যাশন। এটাকে ইংলিশে ট্রান্সলেট করো, বুঝে যাবা। এটা পড়ার পরে ঝিঙ্গালালা হুই হুই গেমটা স্টার্ট করে দেয় জাঙ্কুক। তে আজকে আর শব্দ করতে পারে না, কারণ তের মুখের মধ্যে জাঙ্কুকের হাত ছিল, শক্তভাবে চেপে ধরেছিল। রিমেম্বার, যখন রাত থাকবে তখন তোমার শব্দ আমাকে মোটিভেট করবে, বাট এটা তো অফিস না, তোমার শব্দে সবাই বিরক্ত হয়ে যাবে, আর আমিও। তো এভাবেই সময় কাটতে থাকলো। কেটে গেল একটা মাস। একটা মাসের মধ্যে তের মনে জাঙ্কুকের প্রতি কিছু সুপ্ত অনুভূতি জাগান দিয়েছে, তবে তের প্রকাশ করার কোনো সামর্থ্যই নেই, এবং তে প্রকাশও করেনি, সেটা সুপ্ত হিসেবে রেখে দিয়েছে। হুট করে একদিন জাঙ্কুকের ছোট ভাই ইউনো জাঙ্কুকের সাথে দেখা করতে অফিসে আসলো। তে তাদের দুজনের জন্য কফি নিয়ে আসে। আরে তে আপু, আপনি? আরে আপু বলছো সুস্কান, ও তো আমার পিয়ন, তাহলে নাম ধরে ডাকতে পারি, সমস্যা নেই। বাই দ্য ওয়ে, কেন আসছিস সেটা বল। আজ প্রথমবারের মতো জাঙ্কুকের করা অপমানে কেন জানি তের বুকটায় হাহাকার জমে উঠলো, কেন জানি অনেক খারাপ লাগছিল তের কাছে। তখনই ইউনো বলে উঠলো, আরে ভাইয়া, মেয়েটা তো ভালো, তো বিয়ে করতেছো না কেন? বিয়ের প্রপোজালটা তো ফাটাফাটি। হ্যাঁ, মেয়েটাকে দেখছি, হ্যাপি সুন্দরী, আমার জন্য পারফেক্ট। তাছাড়া রাতে একলা ঘুমাইতে ভালোও লাগে না, একটা সঙ্গীর প্রয়োজন আছে না, তাই ভাবলাম বিয়েটা এখন করেই ফেলি। কি বলো? ইউনো কিছু বলার আগে তে বলে উঠলো, কি বিয়ে করবেন? বিয়ে করবেন মানে কি বলতে চান আপনি? এক সেকেন্ড, যাই বলতে চাই না কেন, আমার বিয়ে সম্পর্কে কথা বলার তুমি কি? 1 মাস আমার সাথে থাকার পর কি আমাকে নিজে বউ ভাবা শুরু করছো নাকি? আপনার বউ হতে চাবো কেন? আপনি বউ হতে আমি আগেও জানি, এখনো চাই না। আমি বিয়ের কথা এর জন্য প্রশ্ন করছি, কারণ যদি বিয়ে করে ফেলেন তাহলে তো আমার কোনো কাজ নেই, তাই না? কাজ তো থাকবেই। এই ধরো বইয়ের থেকে চোখের আড়ালে গোপনে গোপনে সবকিছু করলাম, সমস্যা কি? তাছাড়া অফিস টাইমে তো তোমাকে লাগে আমার, জানোই তো তুমি আমার জন্য কত ইম্পর্টেন্ট। জাঙ্কুকের কথা শুনে মাত্র তের চোখে পানি টলটল করতে লাগলো। এই চোখের পানি কিসের জন্য? হ্যাঁ, নিজেকে কি ভাবো? আমি তো তোমার সাথে জাস্ট 3 কোটি টাকা বিনিময়ে যে ডিলটা করছি সেটাই উসুল করতেছিলাম, এর বেশি কিছুই না। আমাকে ভালোবেসে ফেললে ভুল করবা, কারণ আমি তোমাকে ভালোবাসি না, জাস্ট প্রফিট দেখছি, অ্যাট্রাক্ট করছে তোমার মধুর চাপ, এই জন্যই সবকিছু, এর বেশি কিছুই না। আশা করি এই কথাটা তোমাকে দ্বিতীয়বার বোঝাতে হবে না। জি স্যার, বুঝতে পেরেছি। আজকের পর থেকে আর কখনোই এসব নিয়ে প্রশ্ন করবো না। কথা বলেই চোখে ছলছল পানি নিয়ে জাঙ্কুকের ক্যাবিন ত্যাগ করলো তে। অতঃপর অফিস টাইম শেষ হওয়ার পর তে জাঙ্কুকের ফ্ল্যাটে যাওয়ার আগে একবার ডক্টরের কাছে গেল। ডক্টর তাকে বলতে লাগলেন, কংগ্রেচুলেশনস, আপনি যেটা সন্দেহ করেছিলেন সেটাই হয়েছে, আপনি প্রেগনেন্ট। ডক্টরের কথা শোনা মাত্র তে হাসবে নাকি কান্না করবে কিছু বুঝতে পারছিল না। আসলে এই বাচ্চাটা কার, কিভাবে এই স্বীকৃতি পাবে এই সমাজে? এটা তো একটা অবৈধ বাচ্চা। জাঙ্কুক যদি এই বাচ্চার ব্যাপারে জানতে পারে তাহলে তো এই বাচ্চাটাকে রেখে দেবে। তে নিজের সন্তানের অধিকার চায়, নিজের সন্তানকে নিজের থেকে আলাদা করতে চায় না। তাই তো ভেবে বসলো, জাঙ্কুক যেহেতু তাকে ভালোবাসে না, তাহলে এখানে থাকার কোনো উপায় নেই। যত টাকা আছে ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা দিয়ে কোথাও না কোথাও সেটেল হয়ে যাবে। তে আজকে আর জাঙ্কুকের ফ্ল্যাটে গেল না, হুট করে ভ্যানিশ হয়ে গেল। এদিকে জাঙ্কুক তের জন্য অপেক্ষা করছিল রাতের বেলায়। তের কোনো খোঁজ খবর না পেয়ে তেকে বারবার কল করতে থাকে, কল বন্ধ।
জাঙ্কুক আর বসে থাকে না, সাথে সাথে তের খোঁজ করা শুরু করে দেয়। লোক লাগিয়ে দেয় তেকে খোঁজার জন্য। তে কোথায় গিয়েছে না গিয়েছে একদিনের মধ্যে কালেক্ট করে। সে ডক্টরের কাছে যায়, তারপর সেখান থেকে জানতে পারে তে প্রেগনেন্ট ছিল। ওহ শিট, তুই আমার বাচ্চা নিয়ে পালালি শালি। একবার তোরে পাইনি, এবার তোর কোনো আস্থা নেই, একেবারে শেষ করে দেবো তোরে। তের কাছে কোনো পাসপোর্ট না থাকার কারণে তে দেশের বাইরে যেতে পারে না। তাই তো একদিনের মধ্যে জাঙ্কুকের লোকেদের হাতে ধরা পড়ে যায় তে। সাথে সাথে তেকে উঠিয়ে নিয়ে এসে জাঙ্কুকের কাছে রাখে তারা। কত বড় কলিজা তোর, তোর কলিজাটা টানা ছিঁড়া নিয়ে আসি মাটি। কত বড় কলিজা, তুই পালিসোস। আমার বাচ্চা নিয়ে পালানোর অধিকার কে দিয়েছে তোরে? তো আর কি করতাম, এই সমাজ আমার বাচ্চাকে মেনে নিত? অবৈধ একটা বাচ্চা আমাদের। আমি কি করতাম, আমার বাচ্চাকে কি জবাব দিতাম? এর চেয়ে ভালো হতো আমি দূর কোথাও সেটেল হয়ে যেতাম, বলতাম যে ওর বাবা মারা গেছে, এটাও বেশ সম্মানের। কিন্তু এখন আমার বাচ্চার কোনো পরিচয় আছে? চুপ, একদম চুপ। জীবন জাঙ্কুকের সন্তান, এটাই ওর সবচেয়ে বড় পরিচয়। আর কোনো পরিচয়ের প্রয়োজন নাই ওর। চুপ থাকেন, আপনার ঘাটটা আমি আর মেনে নিতে পারতেছি না। এটাই সত্যি, ওর কোনো পরিচয় নেই। আর আপনি আরেকটা বিয়ে করবেন, সেই ঘরে যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে আমার বাচ্চা কি হবে? আমার বাচ্চা সবসময় অবহেলায় জন্মাবে, অবহেলায় বড় হবে। এটা আমি দেখতে পারতাম না। তোর এত মাথা ব্যথা কিসের? এটা তোর বাচ্চা, কন্ট্রাক্টের কথা ভুলে গেছিস? আমাদের বাচ্চা যদি হয়েও থাকে তাহলে তাতে তোর কোনো অধিকার থাকবে না। মানি না কোনো কন্ট্রাক্ট আমি। কত টাকা লাগবে আপনার? আপনার টাকা আমি শোধ করে দেবো, যেভাবেই হোক শোধ করবো। তাও আমার বাচ্চা আমার কাছেই থাকবে। এবার জাঙ্কুকের রাগ সর্বোচ্চ স্তরে চলে গেল। দেখে থাপ্পড় দিতে গিয়েও থেমে গেল, দিল না। রাগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। কেটে গেল প্রায় একটা সপ্তাহ। এই একটা সপ্তাহের মধ্যে জাঙ্কুকের সাথে তের আর কোনো কথাও হয়নি, ইনফ্যাক্ট দেখাও হয়নি। জাঙ্কুকের নির্জন ফ্ল্যাটেতে তে আর জাঙ্কুক একসাথেই থাকতো। তবে তে কখনোই জাঙ্কুকের জিনিসপত্র ঘাটাঘাটি করে দেখেনি। আজকে প্রথমবারের মতো জাঙ্কুকের রুমের দিকে নজর গেল তে। বিনা কারণে কেন জানি জাঙ্কুকের রুমে চলে গেল। হুট করেই তের চোখ পড়লো জাঙ্কুকের টেবিলের উপর থাকা বেশ কিছু পেনড্রাইভের দিকে। তে বিনা কারণে সে পেনড্রাইভগুলো হাতে নিল, অতঃপর নিজে ল্যাপটপে চালু করে দেখলো। প্রত্যেকটা পেনড্রাইভে তে এক একটা ছবি ছিল, ইনফ্যাক্ট কাজ করার টাইমের ছবি। তে দেখলো মাঝখানে 3 বছর যখন জাঙ্কুকের সাথে তার কোনো যোগাযোগই ছিল না, সেই সময়ের ছবিগুলো জাঙ্কুকের কাছে ছিল, অর্থাৎ জাঙ্কুক থেকে অনেক আগে থেকে স্টক করতো। ফালতু লোক, এসব আপনার ভালোবাসা না আপনার রিভেঞ্জ? যদি আমাকে ভালোই না বাসেন তাহলে আমার এত খোঁজ খবর কেন নিতেন? কেটে গেল আরো 5 দিন। 5 দিন পর জাঙ্কুক চায়না থেকে ফেরত আসলো। ফেরত আসা মাত্রই তের সাথে দেখা করতে গেল। আপনি এতদিন পর? এত অবাক হওয়ার কিছুই নেই, তোমার সাথে না, নিজের জিঙ্গালালা হুই হুই প্রোডাক্টের সাথে দেখা করতে আসছি। তে কিছু বললো না, নিঃশব্দে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক আলতোভাবে তের পেটে স্পর্শ করলো। গেছিলাম চায়নাতে বিয়ে করতে, বিয়ে করে বউয়ের সাথে জিঙ্গালালা হুই হুই গেম খেলতে। তবে তখন সন্তানের কথা ভেবে একটা সিদ্ধান্ত নিলাম, ওকে বৈধতা দেওয়া প্রয়োজন, আর এর জন্য আমার তোমাকে বিয়ে করতে হবে। কি আপনি সত্যি বলছেন? তবে এত এক্সাইটমেন্টের কিছুই নেই। তোমাকে ভালোবেসে না, নিজের বাচ্চাকে ভালোবেসে বিয়ে করতেছি। আনন্দিতের চোখে পানি ঝলঝল করতে লাগলো। তের এখন অনেক বেশি মন চাইছিল সেই পেনড্রাইভের ব্যাপারে জাঙ্কুককে জিজ্ঞেস করতে, তবে কি ভেবে আর জিজ্ঞেস করলো না। থাকুক না কিছু ভালোবাসা সুপ্ত অবস্থায়। তেও নিজের অনুভূতিগুলোকে জাঙ্কুকের সামনে প্রকাশ করলো না, নিজের ভালোবাসা সুপ্ত অবস্থাতেই রাখলো। খুবই সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে টেকোকের বিয়েটা সম্পন্ন হলো। বিয়েতে থেকে একেবারে রানীর মতো লাগছিল, যা দেখে মুগ্ধ হয় জাঙ্কুক, কিন্তু তাও প্রকাশ করে না। বাসরুমে পা দিতেই জাঙ্কুকের খিদা লাগা শুরু হলো। ক্ষুধার্ত দৃষ্টিতে তাকালো তের দিকে। কি কপাল আমার, জীবনে প্রথম একটা বাসর, কিন্তু নিজের প্রোডাক্টের কারণেই কোনো কিছু করতে পারবো না। আজকে ঝিঙ্গালালা হয়ে হলো না, কেমনটা লাগে বলো তো? দিন তো এভাবেই কেটে গেল সুপ্ত ভালোবাসার 9টি মাস। এই 9টি মাসের মধ্যে তাদের ভালোবাসা মুখে প্রকাশ না পেলেও আচরণে প্রকাশ পেয়েছে খুব। তাদের যত্ন, তাদের ভালোবাসা, ভালো লাগা সবকিছু চোখের ইশারাতেই বুঝে যেত। এভাবেই সময় কাটতে থাকে। তের ডেলিভারির সামনে আসার আগে জাঙ্কুক ইচ্ছে করে তেকে হসপিটালে অ্যাডমিট করে দেয়। তেকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। তেকে ক্যাবিনে রেখে এসে জাঙ্কুক ইউনু আর সুগা ফার্মেসিতে আসলো কিছু মেডিসিন নেওয়ার জন্য। ভাই সত্যি ভাগ্যের কি নির্মম খেলা দেখো। 3 বছর আগে আপু তো তোমার পাত্তাই দিত না। আপুর যে অ্যাটিটিউড লেভেল ছিল, আপু যদি গরিব না হতো তাহলে অ্যাটিটিউডও কমতো না, আর তোমার ভাগ্যে আপু যুক্তও না, আরে বেবিটাও আসতো না। আমার ছোট ভাই একদম ঠিক বলছিস তুই। এখন যা এই মেডিসিন আর ফ্রুটস গুলো তোর ভাবির ক্যাবিনে দিয়ে আয়। ইউনু চলে যাওয়ার মাত্রই জাঙ্কুক একটা সিগারেট জ্বালিয়ে ডেভিল স্মাইল দিল সুগার দিকে তাকিয়ে। সুগাও এই রিপ্লাই দিল, আপনার ভাই তো আপনার আসলে জানেই না বস। ভাবির ভালোবাসা আদায় করাটা যে একটা নিয়তি না, বরঞ্চ আপনার চালানো চাল ছিল, একটা গেম ছিল, এটা কেউই টের পায়নি। কিছু জিনিস থাকুক না জানা, তাতে কি আসে যায়। আসলে তের কাছ থেকে অপমানজনক রিজেকশন পাওয়ার পর থেকে জাঙ্কুক প্রতিশোধের নেশায় ডুবে যায় এবং প্রতিশোধের আগুনে দাউ দাউ করে ফুটতে থাকে। এই আগুনের জ্বালা কমানোর জন্য জাঙ্কুকের মাথায় একটা দুষ্ট বুদ্ধি রটে। অবশেষে জাঙ্কুক নিজের বাপদাদার ব্যবসার দিকে চোখ ফেলে এবং সেই ব্যবসায় উন্নতি হওয়ার সাথে সাথে জাঙ্কুক একটা খারাপ কাজ করে বসে। তের চাচাদের সাথে যোগাযোগ করে এবং ইচ্ছে করে তের বাবাকে কোম্পানি থেকে বের করার ব্যবস্থা করে। তবে তের বাবার অ্যাক্সিডেন্টের ব্যাপারটা ছিল পুরোপুরি আনএক্সপেক্টেড। এটা কারা করেছে সেটা জাঙ্কুক জানে না। এই অ্যাক্সিডেন্টের সাথে জাঙ্কুকের কোনো হাতে ছিল না। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই তেদের খারাপ সময় শুরু হয়ে যায়। আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তে শুধু জাঙ্কুকের কোম্পানি না, অন্যান্য কোম্পানিতে অ্যাপ্লাই করেছিল, কিন্তু কোনো কোম্পানিতেই কাজ পাচ্ছিল না, একমাত্র জাঙ্কুকের কারণেই।
জাঙ্কুক এতটুকুতেও থেমে যায়নি। তের বাড়িতেই তের জন্য সবসময় বয়স্কদের প্রপোজাল আসতো একমাত্র জাঙ্কুকের কারণে, কারণ জাঙ্কুক ইচ্ছে করেই তের জন্য বয়স্কদের প্রপোজাল পাঠাতো। কারণ অনেক আগেতেই জাঙ্কুকের বয়স নিয়ে মজা করেছিল, এই জন্য এর প্রতিশোধ নিতে জাঙ্কুক এমন কাজটা করেছিল। সবশেষে তের অ্যাটিটিউডকে ভাঙতে জাঙ্কুক লাস্ট একটা গেম খেলে। সেই গেমটাই ছিল সবচেয়ে বেশি নোংরা আর সবচেয়ে বেশি কার্যকর। কিছুদিন আগে তের বাবা যে হুট করে অসুস্থ হয়ে গিয়েছিল আর ডক্টর যে বলেছিল এই চিকিৎসা দেশে করা সম্ভব না, বিদেশে নিয়ে যেতে হবে, এই সম্পূর্ণ ঘটনাটাই ছিল মিথ্যা। এই চিকিৎসা দেশে করা সম্ভব ছিল, কিন্তু ডক্টরটাও ছিল জাঙ্কুকে ঠিক করা, তাই তো ডক্টর এরকম কথা বলেছিল। আর এর জন্যই তের এতগুলো টাকার প্রয়োজন হয় এবং সবশেষে তের নিজের অ্যাটিটিউড, নিজের সম্মান সবকিছু জাঙ্কুকের হাতে দখল করে দেয় টাকার জন্য। এই সম্পূর্ণ ঘটনা জাঙ্কুক সিগারেট টানতে টানতেই মনে করছিল। ভাই তবে একটা কথা বলি, আপনি জানি তো ভাবিকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারতেন, নিজের কাছে আনতে পারতেন, কিন্তু এমনটা কেন করলেন না? সব জায়গায় ভালোবাসা দিয়ে কাজ হয় না সুগা, যদি কাজ হইতো তাহলে প্রথমবারই ভাই যেতাম। কিছু জায়গায় ইগো অ্যাপ্লাই করতে হয়, আফটার অল মানুষের ইগোর চাইতে ভয়ঙ্কর পৃথিবীতে আর কিছুই নেই। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। আজকের এই মঞ্চটা ছিল 30K স্পেশাল। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাকে এত সাপোর্ট করছো। যদিও আমি একটু লেট হয়ে গেছি এই মঞ্চটা দিতে, বাট আসলে ব্যস্ত ছিলাম তো তাই তাড়াহুড়া করে দিতে পারিনি। সো আজকের এই মঞ্চটাকে 10-এর মধ্যে কত দেবে সেটা জানাও, আর আমার কোন মঞ্চটা তোমাদের কাছে বেস্ট লাগছে সেটাও জানাও। আর আমি জানি তোমরা আমার উপর রাগ করে আসো সিক্রেট লাভ স্টোরি পার্ট 5 এর জন্য। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওইটা পার্ট 5 দিয়ে দিব, ওটা তাড়াতাড়ি শেষ করে দিব। ওটা শেষ করার পরই মোস্ট রিকোয়েস্টেড জিওন টুইন্সের সিজন 2 নিয়ে আসবো। আশা করি তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যাবা। আর হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ এই 30K সাবস্ক্রাইবারের জন্য। যদিও 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি একটু লেটেই আসছি, কিন্তু তাও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই, আজাইরাস।